দর্শক, আজকে কথা বলবো পিনাকি ভট্টাচার্য ওরফে পেনিক ভট্টাচার্য। তিনি একজন হিন্দু হয়েও ১৬ কোটি মুসলিমকে কি করে কন্ট্রোল করতেছে এবং ১৬ কোটি মুসলিমকে কি করে উঠবস করাচ্ছে, সেটাই আজকে আপনাদেরকে বলবো। তার আগে বলে রাখি, এই পিনাকি ভট্টাচার্য লোকটা বা পেনিক ভট্টাচার্য লোকটা, ইনি কে? ইনি আসলে ভারতীয় রয়ের একজন পেইড এজেন্ট। কি অবাক লাগলো কথাটা শুনে? তাহলে চলুন এর কিছু কাজ এবং এর কিছু ঘটনা বা তার প্রভাব নিয়ে আজকে কথা বলি। দর্শক, এই পিনাকি ভট্টাচার্যের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল রাখা। এখন এটা করে কি লাভ হবে? হ্যাঁ, বলতেছি। পিনাকি ভট্টাচার্য একজন রয়ের এজেন্ট। অবশ্যই ভারতীয় গোয়েন্দা সংস্থা। তাহলে এই পিনাকি ভট্টাচার্য যখন বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে পারবে, তখন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই থমকে যাবে। এটা হচ্ছে তাদের প্রধান কারণ। তো এই অর্থনৈতিক উন্নয়ন যখন থেমে যাবে বা অর্থনৈতিক অবস্থা যখন থমকে যাবে, তখন কিন্তু বাংলাদেশ আর বহির্বিশ্বের কাছে বা এশিয়ার মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং এই বাংলাদেশের চিরকাল ভারতের কাছে দাসত্ব করতে হবে। এটাই হচ্ছে কি পিনাকি ভট্টাচার্যের প্রধান উদ্দেশ্য। আচ্ছা, তাহলে পিনাকি ভট্টাচার্য কেন ভারত বিদ্বেষী কথা বলে? হ্যাঁ, এখানেই আসল খেলা। দর্শক, আমাদের দেশের অন্ততপক্ষে ৯২% মুসলমান আছে। এই ৯২% মুসলমানের ভেতরে কিছু সংখ্যক আছে যারা ভারত বিদ্বেষী এবং এই ৯২% মুসলমানই তারা তাদের ধর্মীয় রীতিনীতিতে বিশ্বাস করে। এই জায়গাটাই পিনাকি ভট্টাচার্য টার্গেট করেছে। সে এমন এমন কিছু কথা বলে যে সে একজন হিন্দু মানুষ, কিন্তু তার কথা শুনলে আপনারা মনে করবেন যে একজন ইসলামী বক্তা যারা আছে বা স্কলার যারা আছে তাদের সাথে তিনি অনেক বেশি জানেন, তিনি অনেক বেশি বোঝেন, তিনি ইসলামকে খেদমত করেন এবং তার বক্তব্য শুনলে মনে হবে সে আসলে একজন প্রকৃত ধর্মভীরু মুসলমান। এই কাজগুলো করার পেছনে তার উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বা অনুভূতিটাকে কাজে লাগিয়ে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারপর দেশটাকে একেবারে রসাতলে ঠেলে দেওয়া। এবং সে যখন দেখতে পেল যে মানুষের আবেগ নিয়ে সে কাজ করতে পারতেছে, মুসলমান সম্প্রদায়ের মানুষরা তার ডাকে সাড়া দিচ্ছে, কিন্তু সেখানে একটা সমস্যা হয়ে দাঁড়ালো। সেখানে সমস্যা হয়ে দাঁড়ালো হচ্ছে তৎকালীন ক্ষমতাসীন সরকার, আওয়ামী লীগ সরকার। সে আওয়ামী লীগ সরকারকে যখন তাদের পথে বাধা হয়ে দাঁড়ালো, তখন তারা চাইলো যে আওয়ামী লীগ সরকারকে আগে সরাতে হবে। এবং যখন এই কোটা আন্দোলন হোক বা তার আগে থেকেই কিন্তু তারা আওয়ামী লীগ সরকারকে সরানোর সুযোগ খুঁজতেছিল এবং সেই সুযোগটা কিন্তু এই কোটা আন্দোলনকে পেয়ে তারা আরও উন্মাদের মতো হয়ে গেছিল এবং তাদের ডাকে যে মানুষ তখন সাড়া দিয়েছিল, এটা আমরা সবাই দেখেছি এবং এই সরকার পতনে তাদের ভূমিকাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখন কিন্তু মুসলমানরা তার পক্ষে আছে এবং আওয়ামী লীগ সরকার দেশে নাই। তাই এখন তারা পিনাকি ভট্টাচার্য চাইলেই মুসলমানদেরকে যেভাবে চাচ্ছে সেভাবেই ব্যবহার করতে পারতেছে। পিনাকির উদ্দেশ্যই ছিল মুসলমানদের কথা বলে ভারত বিদ্বেষ ছড়িয়ে তাদের কন্ট্রোল নিয়ে তাদেরকে সময় সুযোগ বুঝে ব্যবহার করা। পিনাকি তিনি যে তার উদ্দেশ্যে সফল, চলুন তার একটা প্রমাণ দেই। পিনাকি যখন দেখলো দেশে আওয়ামী লীগ সরকার নেই, এখন যদি উস্কানি দেওয়া যায় তাহলে সেই উস্কানিটা কাজে লাগবে এবং সে সেই সুযোগটাই হাতে নিল। দর্শক, আপনারা দেখবেন ৫ তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পরে তিনি দেশের ভেতরের মানুষকে উস্কানিমূলক অনেক বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যগুলোতে মানুষ যথেষ্ট সাড়া দিয়েছে। যেমন তিনি বলেছিলেন যে ইসকনকে জয় বাংলা করে দেন। সেই উদ্দেশ্য ইসকনকে জয় বাংলা করে দেওয়ার কথা বলার পরেই দেখলেন যে ইসকনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আসতে শুরু করলো এবং ইসকনের একজন ধর্মীয় গুরুকে গ্রেপ্তার করা হলো এবং সেইটাকে উদ্দেশ্য করে দেশে কিন্তু একটি সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা হয়েছিল এবং সেটা না হলেও কিছুটাকে উদ্দেশ্য করে ভারত এবং বাংলাদেশ
এখন বর্তমান পরিস্থিতিতে যে অবস্থানে আছে, এতে কিন্তু একটা দেশ আরেকটা দেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, যেটা পিনাকি ভট্টাচার্য চেয়েছিল। এবং শুধু সেটাই না, এখন ভারত বাংলাদেশের মানুষের ভেতরে যে ধরনের বাকবিতণ্ডা বা এক এক দেশ আরেক দেশকে ছাড় না দেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতার কারণে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ অবস্থা বিরাজমান করতেছে। তো নাকির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কিন্তু তিনি সফল। এবং তিনি যে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চান এবং বাংলাদেশের মানুষের যে উন্নয়ন বা বাংলাদেশের মানুষ যে স্থিতি অবস্থায় থাকুক, মাথা তুলে বিশ্ব দরবারে কথা বলুক, সে যে এটা চায় না, এটাই তার জলজান্ত প্রমাণ। এবং দেশের ভেতরে যদি ভারতের বাণিজ্যিকগুলো বন্ধ হয়ে যায়, ভারতের সাথে যদি সকল ধরনের বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু সবচাইতে বেশি ক্ষতি হবে বাংলাদেশেই। এবং সে এটা জেনেই কিন্তু বাংলাদেশের মানুষদেরকে বারবার উস্কে দিচ্ছে। এবং এই তার উস্কানির ফলেই আজকে কিন্তু বাংলাদেশ এবং ভারত একে অপরকে যে কোনো মুহূর্তে আঘাত করতে পারে বা যে কোনো ধরনের একটা যুদ্ধ অবস্থা হয়ে যেতে পারে। আর এটাই যে রয়ের প্রধান কাজ, এটা বুঝতে যদি আপনাদের বাকি থাকে তাহলে আর কিছু বলবো না। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই কাজটা কেন করালো? হ্যাঁ, এই কাজটা করিয়েছে এই কারণেই, যাতে বাংলাদেশে কখনোই ভারতের উপরে মাথা তুলে কথা না বলতে পারে, বা বাংলাদেশ কখনোই যেন ভারতের থেকে এগিয়ে যেতে না পারে। এখন তাহলে ভারত বাংলাদেশের সাথে এই যুদ্ধ অবস্থা সৃষ্টি করে তাদের কি লাভ? হ্যাঁ দর্শক, এখানে অবশ্যই ভারতের লাভ আছে। যেমন মনে করেন, বাংলাদেশের একটি উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছিল আস্তে আস্তে। সেখানে বাংলাদেশের অর্থনৈতিক এবং রেমিটেন্স, মানে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছিল। এবং ভারতের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যিক এসব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছিল। এবং দেশের যে উন্নয়ন, এটা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে দাঁড়িয়েছিল। এই উন্নয়নটাকে যে কোনো ভাবে আটকে দেওয়াটাই হচ্ছে ভারতীয় রয়ের কাজ। তাহলে এইখন যদি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে যায়, তাহলে অবশ্যই বাংলাদেশের সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের বাহিনীর যে অবস্থা এবং ভারতের সামরিক বাহিনীর যে অবস্থা, তাতে অবশ্যই ভারত বাংলাদেশের সাথে কয়েক গুণ এগিয়ে আছে সামরিক দিক থেকে। এবং বাংলাদেশ আর ভারত কখনোই একে অপরের মানে প্রতিপক্ষ হিসেবে যুদ্ধ করলে ভারতের সাথে জয়ী লাভ হবে, এটা কখনোই ভাবা যায় না। সেই দিক থেকে বাংলাদেশ একটি উন্নয়নশীল এবং উন্নয়নের দিকে যে হারে বৃদ্ধি পাচ্ছিল, সেইগুলো কিন্তু থেমে যাবে। এবং ভারতের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, তারা কিন্তু বাংলাদেশের বিপক্ষে অবস্থান করবে। তো এই সব কিছুর দিক থেকে দিন শেষে আলটিমেটাম বাংলাদেশের এই ক্ষত। আপনারা বিশ্বাস করুন বা না করুন, এটা একদম প্রমাণিত যে পিনাকি ভট্টাচার্য তিনি হচ্ছেন ভারতীয় এজেন্ট এবং তার কাজ হচ্ছে বাংলাদেশের মুসলিমদেরকে ব্যবহার করে মুসলিমদেরকে ধ্বংস করা। এবং এজন্যই তিনি মুসলিমদেরকে কথা বলে তার দলে নিয়ে, যাতে আওয়ামী লীগ সরকার দেশে না আসতে পারে এবং ভারত বিদ্বেষী সৃষ্টি করে ভারতের সাথে যেভাবে হোক যুদ্ধ লাগানো যায়, সেই রাস্তায় তিনি হাঁটতেছেন। পিনাকি ভট্টাচার্য কিন্তু একজন উপদেষ্টা হতে চেয়েছিলেন। তিনি যদি উপদেষ্টা হতেন, তাহলে আজকে অবশ্যই ভারতের সাথে যুদ্ধ লাগিয়ে দিতেন এবং বাংলাদেশকে অবশ্যই ধ্বংস করে ছেড়ে দিতেন। এবং তিনি যে বাংলাদেশকে ধ্বংস করবেন, তার কথাতে যদি মানুষ এখনো যেভাবে সাড়া দিচ্ছে, খুব অচিরেই দেখতে পাবেন যে বাংলাদেশের অবস্থা 12টা বেজে গেছে। দর্শক, আপনাদের একটা কথা মনে করিয়ে দেয় যাই, সেটা হচ্ছে মালদ্বীপের প্রধানমন্ত্রী মৈজু, তিনি নির্বাচনে ভারত বিরোধী স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন। এবং তিনি ক্ষমতায় এসে চীনের সাথে দেখা করে ভারত আউট মানে ক্যাম্পেইন করেছিলেন। এরই 1 বছর পরে সেই মৈজুই কিন্তু ভারতের কাছে এসে তার 28টি দ্বীপ তিনি কিন্তু লিজ দিয়েছিলেন। তার মানে বুঝতে পারছেন যে মৈজু ভারত আউট স্লোগানের মাধ্যমে ক্ষমতায় আসছিলেন এবং নরেন্দ্র মোদীর একটা কুশ
বা পুতুল তৈরি করে তারা পুড়িয়েছিলেন। সেই মৈত্র আবার সেই নরেন্দ্র মোদীর পায়ের কাছে এসে বসেছিলেন। তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে সেটা অবশ্যই বুঝতে পারবেন। আমাদের এই সংকট থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। ভারতের সাথে আমাদের যুদ্ধ না হোক, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক। আমাদের দেশের ভালো, দশের ভালো। এই পিনাকি ভট্টাচার্যের মতো মানুষদের যারা ভারতীয় রয়ের এজেন্ট হিসাবে কাজ করে, তাদের কথায় আপনারা প্রভাবিত হবেন না এবং দেশের স্বার্থের জন্য আমাদেরকে ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটাই আমাদের জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন।